অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি বাংলা ব্যাকরণের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টির নাম হচ্ছে সমাস। সমাস সমাস তো শিক্ষার্থী বন্ধুগণ, এই সমাস শব্দটির অর্থ কি আমাদের প্রথমে জেনে নিতে হবে। তো সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। সংক্ষিপ্ত করা অর্থাৎ সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। এই সমাসকে যদি আমরা ভেঙে দেখাই, কেমন সংক্ষিপ্ত, যেমন সম ড্যাশ অস যোগ অ বা ঘং। এই যে সম ড্যাশ অস যোগ অ সমান সমান হলো সমাস। অর্থাৎ আমরা এই সমাসের যদি মূল অর্থাৎ রুট বের করে দেখি, তাহলেও আমরা দেখব যে সমাস শব্দটির অর্থ হলো সংক্ষিপ্ত করা। আর সমাস শব্দটিকে ভেঙে ফেললে ঠিক এই রূপ আসবে, সম অবলিক অস যোগ অ বা ঘং। অর্থাৎ অস যোগ অ বা ঘং প্রত্যয় যুক্ত হয়ে সমাস এসেছে, যার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। নিশ্চয় তোমরা বুঝে গেছো যে সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। এবার সমাস কাকে বলে এই বিষয়টা জানা দরকার। তো সমাস কাকে বলে? দুই বা দুইয়ের অধিক অর্থ সম্বন্ধযুক্ত পদ যখন একসাথে মিলিত হয়ে একটি নতুন পদ সৃষ্টি করে। অর্থাৎ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হয়ে যে নতুন পদের সৃষ্টি করে তাকে বলা হয় সমাস। নিশ্চয় বুঝতে অসুবিধা হয়নি। যেমন হাতে হাতে পরিবার ঘড়ি সমান সমান হাত ঘড়ি। হাত ঘড়ি। তাহলে এই যে সংক্ষিপ্ত করা কেমন, যে হাতে পরিবার ঘড়ি এই একটা বাক্য। হাতে পরিবার ঘড়ি এই বাক্যটা হয়ে গেল, ছোট্ট একটা রূপ নিল একটা নতুন পদের, সেটা হচ্ছে হাত ঘড়ি। তাহলে হাতে পরিবার ঘড়িটা এর মধ্যে আমরা তিনটে শব্দ দেখতে পাচ্ছি, কিন্তু সেটা হয়ে গেল একটা শব্দ হাত ঘড়ি। এটা হচ্ছে সংক্ষিপ্ত করণ। এই জন্য বলা হচ্ছে যে যখন অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হয়ে একটি নতুন শব্দের সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে সমাস। আরেকবার বলছি যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ মিলিত হয়ে যখন একটি নতুন পদের সৃষ্টি করে তাকে বলা হয় সমাস। নিশ্চয় বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। যেমন আমি এখানে বললাম যে হাতে পরিবার ঘড়ি, এটা সংক্ষিপ্ত হয়ে গেল হাত ঘড়ি। তো এবার কথা হচ্ছে বন্ধুরা, এই সমাসকে শিখতে হলে বা সমাস সম্পর্কে ধারণা সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের প্রথমে কয়েকটি বিষয় জানা দরকার। 5টি বিষয় আমাদের অবশ্য জানা কর্তব্য। তা প্রথম বিষয়টি হচ্ছে, 1 নাম্বার বিষয়টি হচ্ছে যে সমাস
সুন্দরভাবে গঠন করতে হলে বা সমাস জানতে হলে যে 5টি বিষয় জানতে হবে, তার 1 নম্বর বিষয় হচ্ছে সমস্যমান পদ। এই সমস্যমান পদ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আমি এক এক করে সব তোমাদের জানাচ্ছি। তাহলে সমস্যমান পদ, সমস্যমান পদ। সমস্যমান পদ কি? যেমন আগে আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম যে হাতে 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 পরিবার ঘড়ি, হাতে পরিবার ঘড়ি। এই যে আমি এই বাক্যটা ব্যবহার করেছিলাম। তো এখন কথা হচ্ছে যে সমস্যমান পদ এর মধ্যে কোনটা। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই যে হাতে আর ঘড়ি, এখানে দুটো পদ আছে। হাতে আর ঘড়ি এই দুটো হচ্ছে সমস্যমান পদ। এই দুটো সমস্যমান পদ মিলেই হয়েছে হাত ঘড়ি। অর্থাৎ হাতে পরিবার ঘড়ির মধ্যে হাতে ও ঘড়ি, তাহলে হাতে ও ঘড়ি, হাতে ও ঘড়ি এই দুটো হচ্ছে, এই দুটি সমস্যমান পদ। কেন এটা সমস্যমান পদ, এটা আমি সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে সমস্যমান পদরা কেন। তো যে সকল পদ মিলে সমাস গঠন করে, অর্থাৎ সমাসের সৃষ্টি হয়, যে সকল পদ মিলে সমাসের গঠন করে তাকে বলা হয় সমস্যমান পদ। তাহলে আমরা এখানে দেখছি যে এই হাতে আর ঘড়ি দুটো পদ মিলে হয়েছিল হাত ঘড়ি। এই জন্য আমরা বলছি যে যে সকল পদের দ্বারা বা যে সকল পদ মিলে সমাসবদ্ধ পদ সৃষ্টি হয়, অর্থাৎ সমস্ত পদের সৃষ্টি হয়, তাহলে এই দুটো পদ মিলে আমাদের কি হয়েছিল হাত ঘড়ি। এই দুটো পদ হাতে পরিবার ঘড়ি দুটো মিলে আমাদের হয়েছিল হাত ঘড়ি হয়েছিল। তাহলে এই হাত ঘড়িটা তৈরি হতে হাতে ও ঘড়ি এই দুটি পদ আমাদের লেগেছে। এই জন্যে আমরা বলবো যে যে সকল পদের সাহায্যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ গঠিত হয় বা সমাস গঠিত হয় তাকে আমরা বলবো সমস্যমান পদ। যেমন হাতে পরিবার ঘড়ি, এই বাক্যটার মধ্যে হাতে ও ঘড়ি এই দুটি হচ্ছে সমস্যমান পদ। আশা করি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এবারে আমি 2 নম্বরে যাব। 2 নম্বর যে বিষয়টা আমি বলেছি মোট 5টা বিষয় লাগে। একটা হলো সমস্যমান পদ, 2 হচ্ছে ব্যাস বাক্য, 2 এটা আমি 2 করলাম, 2 হচ্ছে ব্যাস বাক্য। এর ব্যাস বাক্য কাকে বলে, কিভাবে কি হয় সেটাও আমি তোমাদের জানতে। 2 নম্বর হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। আর এই ব্যাস বাক্যটা কি? এটা ব্যাস বাক্যটা আর কিছুই না, এটিও খুব সহজ। যেটি হচ্ছে আগে আমি বললাম যে হাতে ও ঘড়ি এই দুটি হচ্ছে সমস্যমান পদ, আর এখানে হাতে পরিবার ঘড়ি আগে যে আমি লিখে দেখেছি এর মধ্যে হাতে ও ঘড়ি ছিল সমস্যমান পদ। এবারে এই যে হাতে আর ঘড়ি অর্থাৎ যে হাতে ও ঘড়ি এই দুটি হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ যে সকল শব্দের দ্বারা বা যে সকল বাক্যাংশের দ্বারা সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করা হয়। আবারও বলে দিচ্ছি, যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা হয় তাকেই বলা হচ্ছে তোমার ব্যাস বাক্য। তাহলে
আগে যেমন ছিল হাতে পরিবার ঘড়ি, তার মধ্যে ছিল হাতে ও ঘড়ি যেমন ছিল সমস্যমান পদ। আর ব্যাস বাক্যটা হচ্ছে কি, যে এই হাতে ও ঘড়ি এই দুটো বাক্যাংশ দিয়ে আমরা সমাসের ব্যাখ্যা করছি। তো এই ব্যাখ্যাকেই বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কেমন? ব্যাস ও বিগ্রহ ইকুয়াল টু হচ্ছে বিশ্লেষণ। এই ব্যাস ও বিগ্রহ সমান হচ্ছে বিশ্লেষণ। তাহলে এই হাতে আর ঘড়ি যে আমরা যেমন বলেছিলাম হাতে পরিবার ঘড়ি যেমন আমরা লিখেছিলাম, তো তার মধ্যে আমরা বলেছিলাম যে এর মধ্যে সমস্যমান পদ হচ্ছে হাতে ও ঘড়ি। পরের কথাটার মধ্যে আমরা হাতে ও ঘড়িটা নিয়ে আসলাম, কিন্তু আমরা দেখাচ্ছি কি যে এখানে যে পদ দ্বারা বা যে বাক্যাংশ দ্বারা সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা হয়। অর্থাৎ সমস্যমান পদ বলতে আমরা বলেছিলাম যে সকল পদের দ্বারা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস গঠিত, যাকে বলেছিলাম সমস্যমান পদ। আর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য হচ্ছে কি, যে সকল পদ বা বাক্যাংশ দ্বারা সমস্যমান পদের কে বিশ্লেষণ করা হয়। তাহলে ব্যাস বা বিগ্রহ কথার অর্থ হচ্ছে বিশ্লেষণ। তাহলে হাতে ও ঘড়ি এখানে এই ব্যাস বাক্য ও বিগ্রহ বাক্য, কারণ এটা হচ্ছে এক একটা বাক্য, হাতে একটা পদ ঘড়ি একটা পদ, এই দুটো মিলেই হচ্ছে তোমার কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ একই বিষয় একটু বুঝে নিতে হবে যে যখন হাতে পরিবার ঘড়ি হচ্ছে হাত ঘড়ি, সেটা হচ্ছে হাতেও ঘড়ি হচ্ছে সমস্যমান পদ। আর যখন হাতেও ঘড়ি ওই সমস্যমান পদকে বিশ্লেষণ করছে আলাদা আলাদা করে, তখন সেটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আমরা জানলাম যে পদের দ্বারা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, যে পদের দ্বারা বা যে বাক্যাংশ দ্বারা, যে পদ ও বাক্যাংশের দ্বারা সমস্যমান পদের অর্থ ব্যাখ্যা করা হয়, তাকে আমরা বলছি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আশা করি তোমরা নিশ্চয় বুঝেছ। এবার আমি তৃতীয় নাম্বারে যাচ্ছি, যে সমস্যমান পদ এবং ব্যাস বাক্য এই দুটো আমি পড়লাম। এবার সমস্ত পদ 3 হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদ কি না, আগে যে উদাহরণটা ওটা নিয়ে আমি বোঝালে তোমাদের সুবিধা হবে। আমি লিখেছিলাম যে হাতে পরিবার ঘড়ি সমান সমান হয়েছিল হাত ঘড়ি। তাহলে হাতে পরিবার ঘড়িটা সমান সমান হয়েছিল কি হাত ঘড়ি। তাহলে এই যে হাত ঘড়িটা হচ্ছে সমস্যমান পদ বা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এর নাম হচ্ছে সমস্যমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে কোন কোন পদের দ্বারা হয়েছে? তাহলে হাতে আর ঘড়ি এই পদগুলো মিলেই কিন্তু এই নতুন পদটা সৃষ্টি করেছে। তাহলে আমরা যখন বলবো যে যখন তোমার সমাসকে নতুন একটি সমাস শব্দটিকে বা সমাস করে যে নতুন পদটি হয়, আরও সহজ করে বলছি যে সমাস গঠন করার পরে যে নতুন পদটি আমরা পাই সেটি হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস। কেমন? আমরা প্রথমে ব্যাস বাক্য দেখিয়েছি বা বিগ্রহ বাক্য দেখিয়েছি, সমস্যমান পদ দেখেছিলাম, হাতেও ঘড়িয়ে দুটো হচ্ছে সমস্যমান পদ। এটা কি হচ্ছে, এটা দুটো মিলে কি হচ্ছিল সমাস গঠন করছে। তাহলে আমরা এইভাবেও বলতে পারি যে যখন তোমার সমস্যমান পদগুলি পরস্পর মিলিত হয়ে যে নতুন শব্দটি গঠন করে তাকে বলা হয় সমস্যমান পদ, সমস্ত পদ, তাকে বলা হয় সমাসবদ্ধ পদ, সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। তাহলে আমরা হাতে পরিবার ঘড়ি, এই যে ঘড়ি আর হাতে মিলে আমাদের হয়েছে কি হাত ঘড়ি। হ্যাঁ,
হাতে পরিবার ঘড়ি মিলেছে হাত ঘড়ি, এটাকে আমরা বলছি তোমার এই তোমার সমস্ত পদ। সমস্ত পদ হচ্ছে কি, যে সমস্যমান পদগুলি যখন মিলে নতুন পদ তৈরি করছে, কিংবা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য যখন বিচার বিশ্লেষণ করে যে নতুন পদের সৃষ্টি করছে, সেটা হচ্ছে আমার সমস্ত পদ। অর্থাৎ সহজ করে বলতে গেলে যে যে সকল শব্দ বা শব্দাংশ দ্বারা একটি নতুন পদের সৃষ্টি হয়, কিংবা যে সকল শব্দ বা বাক্যাংশ দ্বারা একটি নতুন পদের সৃষ্টি করা হয়, সেটাই হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস। তাহলে বোঝার মনে হয় বাকি নেই, হয়তো বোঝাতে পারলাম। এইবার তৃতীয়ত যেটা হচ্ছে যে এই সমস্যমান পদ আর সমস্ত পদ এবং ব্যাস বাক্য বিগ্রহ বাক্য, এই তিনটে আমি পড়ালাম। সমস্যমান পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আর সমস্ত পদ। তাহলে এই যে আমি তৈরি যখন করব যে একটা এর মধ্যে এই সমস্ত পদের তৈরি করতে যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আমরা ব্যবহার করি, তার মধ্যে প্রথম যে পদটি থাকে তাকে আমরা বলছি পূর্বপদ, আর পরেরটি হচ্ছে উত্তরপদ। তাহলে আমরা পূর্বপদ আর উত্তরপদ সম্পর্কে এবার আলোচনা করব। অর্থাৎ এই 5টি বিষয় জানলেই আমার সমাস গঠন করা সুবিধা হয়ে যাবে। তাহলে সমাসের মধ্যে কি কি থাকে? পূর্বপদ, পূর্বপদ, এটা হচ্ছে 4 নাম্বার পূর্বপদ। তাহলে আমি লিখেছিলাম কি, হাতে পরিবার পরিবার ঘড়ি, এই পদটা দুটো মিলে হয়েছে আমার সমস্ত পদ, অর্থাৎ হাত ঘড়ি। তাহলে এই যে পদটা আগে আছে, এই পদটা আছে আগে, এটাকে এই যেমন হাতে আছে সবার আগে, তাহলে এই পদটাকে আমরা বলবো পূর্বপদ। নিশ্চয়ই তোমরা বুঝেছো যে সমাস গঠন করতে হলে যে পদটি সবার আগে থাকবে সেটাকে আমরা বলবো পূর্বপদ। আর দেখো এই যে ঘড়ি, এটা আছে পরে বা উত্তরে, তাহলে এখানে পরপদ হচ্ছে কোনটা? এই 5 নাম্বার হচ্ছে উত্তরপদ। উত্তরপদ, উত্তরপদ কোনটি? তাহলে এই যে হাতে পরিবার ঘড়ি, এর মধ্যে রয়েছে আমার হাতে আছে প্রথমে, এটা হচ্ছে পূর্বপদ, আর ঘড়িটা আছে শেষে, এটা হচ্ছে উত্তরপদ। তাহলে এই 5টা বিষয় যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের সমাস গঠন করা কোনো কঠিন হবে না। তাহলে আমি আরেকবার বলছি যে সমাস গঠন করতে হলে আমাদের 5টা বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে সমস্যমান পদ, একটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, তৃতীয় হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস, আর চতুর্থ হচ্ছে পূর্বপদ, আর পঞ্চম হচ্ছে উত্তরপদ। আরেকবার আমি বলে দিচ্ছি। তাহলে সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, অর্থাৎ অর্থ সম্বন্ধযুক্ত এক বা অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে বলা হচ্ছে সমাস। সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে সম ড্যাশ উপরে রুট ওভার দিয়ে লিখব অস যোগ অ বা ঘং। তাহলে এই ঘং প্রত্যয় যোগ হয়ে কিন্তু সমাস গঠন করা হয়। এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। সম ড্যাশ অস যোগ অ বা ঘং, এটা করলে সমাস হয়। তাহলে সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। আর সমাস কি করে? সমাস গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের বাকযন্ত্রের আয়াস দেবার জন্য এবং বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য আমরা সমাস পড়ে থাকি। এক কথায় আমরা সমাসের দ্বারা সংক্ষিপ্ত করতে চাই, কারণ যে সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত রূপ। এটার মধ্যে তোমরা গুরুত্ব দেবে। এই যে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমস্ত পদ, পূর্বপদ এবং উত্তরপদ কাকে বলে, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। একটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য নিলেই তোমরা কিন্তু সমস্ত বিষয়টা বুঝে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। সকলকে আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবে।